হাড্ডিগুলা বিভিন্ন জায়গায় যদি ফেলে দিতে পারে তাহলে হয়তো এই হত্যাকাণ্ডটা লুকানো সম্ভব হবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশও ধরতে পারবে না, বাংলাদেশি পুলিশও ধরতে পারবে না। এই কারণে আসলে মূলত এইভাবে টুকরো টুকরো করা হয়েছে। কিন্তু বিষয়টা এমন না যে তার প্রতি রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে তাকে টুকরো টুকরো করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে পাঠাবে, বাংলাদেশ ব্যাংক তার সকল ব্যাংকগুলোকে বলে দিবে যে বেনজির সাহেবের যতগুলো অ্যাকাউন্ট আছে এবং তার অ্যাকাউন্টে যদি কোনো ক্যাশ থাকে তাহলে এই ক্যাশের কোনো ট্রানজাকশন করতে পারবে না। তার মানে এই টাকার মালিক বেনজির সাহেব, কিন্তু সে এটা অপারেট করতে পারবে না টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেস। লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ তিনি কিন্তু নারায়ণগঞ্জের 7 খুনের আসামি, কিন্তু 7 খুনের আসামি, এবং তাকে নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয়েছে। এই ফাঁসি কিন্তু আপনি দেখবেন শেখ হাসিনা যতদিন পাওয়ারে আছে এই ফাঁসি কিন্তু কার্যকর হবে না। আপনি যেমনটি বললেন যে এই হত্যাকাণ্ডের সাথে আমি একজন পুলিশ ইনভেস্টিগেটর হিসেবে আমার কাছে যেটা মনে হয় এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ইভেন এটা বাংলাদেশের পলিটিক্স বা ইন্ডিয়ান পলিটিক্স বা বাংলাদেশের গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট এর সাথে জড়িত বা এর সাথে সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এর সাথে মানে যে হত্যাকাণ্ডটা হয়েছে এটি আসলে ব্যবসায়িক দ্বন্দ্ব, এটি একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্ব। এবং যিনি এই প্ল্যানটা করেছেন তিনি কিন্তু তার বাল্যকালের বন্ধু আখতারুজ্জামান শাহীন। এখন আখতারুজ্জামান শাহীন তো প্ল্যান করেছে, বাট যে 2 জন সাবেক এমপি এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, ওনার সাথেও তার একটা ভালো সখ্যতা আছে। এখন ইনারা পর্দার আড়ালে কলকাঠি নেড়েছে কিনা বা পর্দার আড়ালে ইনাদের কোনো কানেকশন আছে কিনা সেটা হয়তো এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট। এটা ইনভেস্টিগেশন করা ছাড়া বা ইনভেস্টিগেশনে শেষ পর্যায়ে যাওয়া ছাড়া এটি মন্তব্য করা ডিফিকাল্ট। তবে আপনি যে কথাটি বললেন যে তাকে যে প্রক্রিয়ায় হত্যা যে প্রক্রিয়ায় তার লাশটা টুকরো টুকরো করা হয়েছে এটা যে রাগ বা ক্ষোভের থেকে হয়েছে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে তাকে হত্যা করতে চেয়েছিল। কারণ একটা মানুষ মারা গেলে এন্ড অফ দ্য স্টোরি, এই মানুষের তো আর কোনো হুঁশ নাই বা আকার বিকার নাই। তবে তার লাশটা গুম করার জন্য যাতে আইডেন্টিফাই করতে না পারে এই কারণে তারা পরিকল্পিতভাবে হত্যা করে এবং তাকে যে লোভ দেওয়া হয়েছিল শিলান্তি রহমান নামে এক সুন্দরী রমণী, কম বয়সী এক রমণী, তাকে দিয়ে মূলত টোপটা দেওয়া হয়েছিল এবং তাকে ওই ফ্ল্যাটে নিয়ে হত্যা করার পরে লাশটা কিভাবে গুম করবে বা লাশটা কিভাবে সরিয়ে ফেলবে এই কারণে তাকে কষায়ের মতো কেটে টুকরো টুকরো করে এই মাংসগুলা বা এই হাড্ডিগুলা বিভিন্ন জায়গায় যদি ফেলে দিতে পারে তাহলে হয়তো এই হত্যাকাণ্ডটা লুকানো সম্ভব হবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান পুলিশও ধরতে পারবে না, বাংলাদেশি পুলিশও ধরতে পারবে না। এই কারণে আসলে মূলত এইভাবে টুকরো টুকরো করা হয়েছে। কিন্তু বিষয়টা এমন না যে তার প্রতি রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে তাকে টুকরো টুকরো করা হয়েছে। এটি শুধুমাত্র হত্যাকাণ্ডটা গোপন রাখার জন্য এইটা পলিসিটা অ্যাপ্লাই করা হয়েছে। আর হত্যাকাণ্ড যেটা হয়েছে এটা আমি মনে করি এটা 100% এটি ব্যবসায়িক দ্বন্দ্ব এবং ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে। এবং আমি আরেকটি কথা বলি, এটাতে শুধুমাত্র যে আমাদের বাংলাদেশি পার্ট জড়িত এটিও আমি মনে করি না। বাংলাদেশি পার্টের সাথে ইন্ডিয়ান কাউন্টার পার্ট, স্মাগলিং তো শুধু এক পক্ষে হয় না, ইন্ডিয়ান যে কাউন্টার পার্ট এরাও কিন্তু জড়িত, কিন্তু এর সাথে ইন্ডিয়ান পলিটিক্স অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট জড়িত না, বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের পলিটিক্স জড়িত না। এখন বাংলাদেশের 2 জন সাবেক এমপি অথবা প্রধানমন্ত্রী চাচাতো ভাই শেখ হেলাল যদি জড়িত থাকে এগুলো তো তারা ব্যক্তি পর্যায়ে করছে, এর সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আপনার যে সম্পত্তি ক্রোকের যে নির্দেশ প্রয়োগ করা হয়েছে বা সম্পত্তি ক্রোকের যে নির্দেশ প্রদান করা হয়েছে এটি একটা আসলে জুডিশিয়াল প্রক্রিয়া বা জুডিশিয়াল প্রসেস। তার বিরুদ্ধে যেহেতু দুর্নীতি দমনের একটা ইনকোয়ারি স্টার্ট হয়েছে এবং তার বিরুদ্ধে অফিসিয়ালি কিন্তু এখনো মামলা রুজু হয় নাই। হাসিনা আক্তার, আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করেন, আপনি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন তাহলে সেটি যদি আমলযোগ্য অপরাধ হয় বা কগনিজেবল অফেন্স হয় তাহলে এটা থানা দেন অ্যান্ড দেন এটা মামলা রুজু করতে পারে এবং যিনি অভিযুক্ত তাকে সঙ্গে সঙ্গে আটক করতে পারে। এটি ফৌজদারি অপরাধের ক্ষেত্রে, ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে। যদি থানার ওসি মামলা না নেয় তাহলে যদি আদালতে যাওয়া হয় তাহলে আদালতে যিনি ম্যাজিস্ট্রেট থাকেন তিনিও কিন্তু এটা আমলে নিতে পারেন, কগনিজেন্সে নিতে পারেন এবং মামলাটা স্টার্ট করতে পারেন। এবং যার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে মুহূর্তে থানার ওসি এবং অথবা আদালতের ম্যাজিস্ট্রেট এটা আমলে নেয় সেই মুহূর্তে অভিযুক্তকে দেন অ্যান্ড দেন আটক করা যায়। বাট দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে 2টা স্টেজে তদন্ত, এটা অনেকে হয়তো জানে না। সেটি হচ্ছে প্রথমে হয় ইনকোয়ারি
এরপরে হলো ইনভেস্টিগেশন। কিন্তু পুলিশের যে ফৌজদারি মামলা যেটা হয় সেটা একবার ডাইরেক্ট এটা ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আর ইনকোয়ারিটা হচ্ছে অনুসন্ধান, আর ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত। তো দুর্নীতি দমন কমিশনের যদি কখনো এইভাবে মামলা শুরু হয় তাহলে প্রথমে ইনকোয়ারি হয়। ইনকোয়ারি করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় আছে, 40 দিন, 45 দিন বা 2 মাস, একটা আইনে একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের ভিতর যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে যিনি ইনকোয়ারি অফিসার এটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই রিপোর্টটা সাবমিট করে এবং এটা কমিশনে যায়। কমিশন বলতে এখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং আরো 2জন কমিশনার আছে, এই 3জন মিলে তখন ফাইনাল অনুমোদন দেয়। তখন ওনারা যদি মনে করেন যে ইনকোয়ারি অফিসার যে রিপোর্টটা সাবমিট করেছেন এই রিপোর্টটা প্রাইমারিলি সত্য এবং এখানে ইনগ্রেডিয়েন্টস আছে এবং এটা মামলা রুজু করা যায়, তখন ওনারা যদি এটা অনুমোদন দেন তখন অফিসিয়ালি এবং ফর্মালি তখন এই মামলাটা মানে ওনার যেখানে অপরাধ তখন ওই ওই এলাকার পার্শ্ববর্তী ওই এলাকার সংশ্লিষ্ট থানাতে ওই যে পুলিশের যে ফৌজদারি মামলাটা রুজু হয় ঠিক ওইভাবে ফৌজদারি মামলাটা থানাতে রুজু হয়। থানাতে রুজু হওয়ার পরে তখন অফিসিয়ালি এটা তদন্ত শুরু হয় বা যেটাকে বলে ইনভেস্টিগেশন। এখন এখন ডক্টর বেনজির সাহেবের এটা হলো অনুসন্ধান স্টেজে আছে, ইনকোয়ারি স্টেজে আছে। তবে এই ক্ষেত্রে ইনকোয়ারি অফিসার যদি মনে করে যে তার এই ইনকোয়ারি করাকালীন সময়ে বা চলাকালীন সময়ে উনি তার সম্পদ সরিয়ে ফেলতে পারেন, উনি তার সম্পদ ওই যে লুকিয়ে রাখতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে উনি আদালতকে বলে তার সম্পদটা ক্রোক করার ওই যে নির্দেশ দিতে পারেন। আপনি আদালত শব্দটা বলেছেন ক্রোক, কিন্তু এটা আমি অনেক সোশ্যাল মিডিয়া অনেক পত্রপত্রিকায় দেখেছি, ওনারা বাংলা করার চেষ্টা করেছে যে বেনজির সাহেবের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। আসলে ক্রোকের বাংলা কিন্তু বাজেয়াপ্ত না, ক্রোকের শব্দটা হলো ফ্রিজ করা, ফ্রিজ। যেমন বেনজির সাহেবের ব্যাংকে যদি এখন 2 কোটি টাকা থাকে তাহলে তাহলে এই আদেশে দুর্নীতি দমন কমিশন এই আদেশটা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। বাংলাদেশ ব্যাংক তার সকল ব্যাংকগুলোকে বলে দিবে যে বেনজির সাহেবের যতগুলো অ্যাকাউন্ট আছে এবং তার অ্যাকাউন্টে যদি কোনো ক্যাশ থাকে তাহলে এই ক্যাশের কোনো ট্রানজাকশন করতে পারবে না। তার মানে এই টাকার মালিক বেনজির সাহেব, কিন্তু সে এটা অপারেট করতে পারবে না টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেস। এখন বেনজির সাহেবের সম্পদ ক্রোক করার অর্থ এই নয় যে বেনজির সাহেব সম্পদের মালিক না। বেনজির সাহেব যদি 700 কোটি টাকা সম্পদের মালিক থেকে থাকে উনি এখনো সম্পদের মালিক টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেস। এটা তার বিরুদ্ধে ইনকোয়ারি শেষ হতে হবে, এটা তারপরে তার বিরুদ্ধে অফিসিয়ালি থানায় মামলা রুজু হতে হবে, তারপরে এটা ইনভেস্টিগেশন হবে, চার্জশিট হবে, চার্জশিট হওয়ার পরে এটা আদালতে যাবে, আদালতে ট্রায়াল হবে, ট্রায়াল হওয়ার পরে যদি আদালত যদি মনে করে যে অপরাধটা প্রমাণিত এবং সে দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জন করেছে তাহলে তাকে জেল দিতে পারে এবং তার এই সম্পদটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে পারে। ওই ক্ষেত্রে তখন বেনজির সাহেবের আর এই সম্পদের মালিকানা থাকবে না। আরেকটি কথা আপনাকে বলি, সেটা হলো যে ইন বিটুইন যদি এই প্রক্রিয়াটা তো অনেক বড়, এই প্রসেসটা তো অনেক বড়, এটা তো 5 বছর 10 বছর লেগে যেতে পারে, 20 বছরে লেগে যেতে পারে। তাহলে যদি বিষয়টা এমন হয় যে বেনজির সাহেবের ব্যাংকে টাকা আছে, এই ব্যাংকে বলে দিলে এই টাকাটা ফ্রিজ হয়ে যাবে, বাট এই টাকা সে খরচ করতে পারবে না। বাট যদি তার এমন কোনো সম্পত্তি থেকে থাকে যেখানে ভাড়া আসে অথবা তার যে রিসোর্ট আছে এই রিসোর্ট থেকে তো আর্নিং আসছে, তার যদি ধরেন একটা কমার্শিয়াল স্পেস আছে অথবা তার অনেকগুলো ফ্ল্যাট আছে যেগুলো থেকে ভাড়া আসে, এগুলো তাহলে মালিক কে হবে? এগুলোরও মালিক বেনজির সাহেবই থাকবে। তবে আদালত একজন ওই যে রিসিভার বলে, ওই যে রিসিভার আইনের ভাষায় বলে রিসিভার অথবা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবেন, করে এই টাকাগুলো বেনজির সাহেবের পক্ষে টাকাগুলো কালেকশন করবেন, করে যে এই যে রিসিভারের যে বেতন এই বেতনটা রেখে আদালতে জমা দিবে, মানে একটা আলাদা একটা অ্যাকাউন্ট খুলবে ওই যে রিসিভারের নামে, এই রিসিভারের নামে উনি আদালতকে ইনফর্ম করে এই টাকাগুলো ওই অ্যাকাউন্টে জমা থাকবে টিল দ্য ডিসপোজাল অফ দ্য কেস, যে ফাইনালি আদালত যেটা সিদ্ধান্ত দেবে। এখন আপনি যেটা প্রশ্ন করলেন যে এটার ইম্প্যাক্ট কি বা ইমপ্লিকেশন কি, সেটা হলো যে আমি এটার ইম্প্যাক্ট বা ইমপ্লিকেশন আমি খুব বেশি দেখি না। এটি হলে আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর বেনজির সাহেবকে আপাতত একটা স্কেপ গড হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তাকে হয়রানি করা হচ্ছে এবং সে হয়রানি হবে এবং তার ছেলে মেয়েও হয়রানির শিকার হবে। কারণ এটি আসলে ডিপেন্ড করছে, মানে হয়রানি বলতে আমি বোঝাচ্ছি যে আলটিমেটলি ফাইনালি রেজাল্টটা কি হবে এটি ডিপেন্ড করছে সরকার কি চায়। এখন যদি গণতান্ত্রিক একটা সরকার আসতো তাহলে হয়তো বেনজির সাহেবের এই ট্রায়াল বা এই টোটাল প্রসেসটা 1 বছরে কমপ্লিট হয়ে যেত, 1 বছরে একটা সিদ্ধান্ত পাওয়া যেত। আপনার কি হাসিনা আক্তার কি খেয়াল আছে আপনার
লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, তিনি কিন্তু নারায়ণগঞ্জের 7 খুনের আসামি, কিন্তু 7 খুনের আসামি, এবং তাকে নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয়েছে। এই ফাঁসি কিন্তু আপনি দেখবেন শেখ হাসিনা যতদিন পাওয়ারে আছে এই ফাঁসি কিন্তু কার্যকর হবে না। ওয়ারাজ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে ফাঁসি দেওয়া হলো তাদেরকে দেখেন কত দ্রুত গতিতে ফাঁসি দেওয়া হলো, এবং পুলিশের হেফাজতে তাদের লাশগুলো তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো, এবং পুলিশের হেফাজতে কিন্তু তাদেরকে কবরস্থ করা হয়েছে। ইভেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে সমস্ত আসামিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু অনেক দ্রুত এই ফাঁসিগুলো কার্যকর করা হয়েছে। আবার আপনি দেখেন ওসি প্রদীপের ক্ষেত্রে যে ফাঁসির আদেশটা দেওয়া হয়েছে, এটিও আপনি দেখবেন যে শেখ হাসিনা যতদিন পাওয়ারে আছে তাদের ফাঁসি কিন্তু কার্যকর হবে না। এখন যদি শেখ হাসিনা যদি এই নীতিতে যায়, এবং যেটা আমার বিশ্বাস এই নীতিতে উনি যাবেন, তাহলে সেই ক্ষেত্রে এটা 10 বছর ধরে চলবে, 10 বছর ধরে চলবে, 15 বছর ধরে চলবে, উনি যতদিন পাওয়ার আছে। মাঝখানে কি হলো, মাঝখানে আমি আপনি আবাল জনতা আমরা বুঝলাম যে শেখ হাসিনা তো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, বেনজিরকেও সে ছাড় দেয় নাই। এখন বেনজিরকে ছাড় দেয় কি দেয় নাই, বা দিবে কি দিবে না, এই জন্য আমরা যদি দেখি যদি 6 মাসের ভিতর বা 1 বছরের ভিতর টোটাল ট্রায়াল প্রক্রিয়াটা শেষ করে যদি এটা এসপার একটা সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে আমরা বুঝবো যে শেখ হাসিনার এটা আক্ষরিক একটা ভালো গুডউইল আছে। কিন্তু আমার কাছে আপাতত দৃষ্টিতে বা গত 15 বছরে শেখ হাসিনার যে রাজনৈতিক দূরদর্শিতা বা ব্যাখ্যা বিশ্লেষণে আমার কাছে যেটা মনে হয়, এটি যদি উনি করেন যে 6 মাস বা 1 বছরও যদি শেখ হাসিনাকে যদি ডক্টর বেনজিরকে জেলে ঢুকিয়ে দেন, তাহলে যেটা সমস্যা হচ্ছে হাসিনা আক্তার, আপনি বুঝতে পারছেন না, সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য লং টার্মে একটা খারাপ হবে। খারাপটা হচ্ছে যারা এখনকার যারা কুশীলভ আছে, এখনকার যারা কুশীলভ, তখন তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তখন তারা বলবে, এবং তাদের ওয়াইফ ছেলেমেয়েরা বলবে, দেখছো ডক্টর বেনজির 2014 সালে ডিএমপির কমিশনার, 2018-তে ডিজি র্যাব, এবং আমাদের জেনারেল আজিজ 2014-তে বিডিআর এর ডিজি, এবং 2018-তে সেনাপ্রধান। এই যে 2014 এবং 2018-তে যে ক্ষমতায় আসলো, এটি আমি মনে করি যে 90% এই বেনজির এবং জেনারেল আজিজের অবদানের কারণে, এই সংবিধানের অপব্যাখ্যার মাধ্যমে শেখ হাসিনা 2014 এবং 2018-তে ক্ষমতায়ন হয়েছে এবং ক্ষমতাটা উতরিয়ে গিয়েছে। এই কারণে ওনার পরবর্তী যারা কুশীলভ আছে তাদেরকে উনি হতাশ করবেন না। এই কারণে এটা জাস্ট একটা লিঙ্গারিং হবে। মাঝখানে আমি আপনি যারা আবাল জনতা আছি আমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে, বিশ্ববাসীকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে যে শেখ হাসিনা কাউকে ছাড় দেয় না। এই কারণে ডক্টর বেনজির এবং জেনারেল আজিজকেও তারা ছাড় দিচ্ছে না। এই কারণে ওবায়দুল কাদের উনি বলেছেন যে ডক্টর বেনজির এবং জেনারেল আজিজ তাদের দায়ভার এই সরকার নিবে না, শেখ হাসিনা নিবে না, তাদের দায়ভার তাদের। এটি আসলে আই ওয়াশ ছাড়া আমার কাছে আর কোনো কিছু মনে হয় না।